প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনার কাছে মনে হয় ওনারা যদি না যায়, আমরা তো রেডি করে রাখছি, প্রতিনিধিরা রেডি আছে কথা বলার জন্য, আমরা চেষ্টা করতেছি। অবশ্যই এটা আপনার কাছে বলেছে, আমাদের কাছে তো বলতেছে যাবে। আর বাদ দেন, আর বাদ। প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এই সকাল থেকে শাহবাগের যে শাহবাগ থানার সামনের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছিলেন, তো এখানে আসলে সবাই যমুনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। অধিদপ্তর থেকেও সুপারিশ গেছে, বোর্ডের থেকেও সুপারিশ গেছে জাতীয়করণ প্রসঙ্গে। এখন শুধু মন্ত্রণালয় চাইলে ঘোষণা করতে পারে। আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রধান উপদেষ্টা মহোদয় তিনি শুধু ঘোষণা দিলেই হয়ে যাবে জাতীয়করণের। আর আমাদের একটা প্রতিনিধি টিম ডেকেছি, সেটাকে এই মুহূর্তে প্রত্যাখ্যান করা হয়েছে। আমাদের কোনো প্রতিনিধি টিম, আমাদের শিক্ষক প্রতিনিধি এবং সমন্বয়ক প্রতিনিধিরা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই শিক্ষকদেরকে আহত অবস্থায় অনেক জায়গায় ফেলে আছে, তাদেরকে রেখে আসলে আমরা যেতে রাজি হই নাই, প্রত্যাখ্যান করা হয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু আরো কিছু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনারা সাথেই থাকবেন। যে এখানে যে পরিস্থিতি, অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আসলে তাদের এই অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। তারা হয়তো যমুনায় যেতে চেয়েছিল, কিন্তু যাওয়ার পরে আমি একটু সাইড দেন রে ভাই। তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের শিক্ষক। রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাইস্কুল পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকের ন্যায় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষকরা পেশার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অপরাধ কি? আপনি পারতেন যে আপনারা পিছনে যান, এরকম হয় না। আমাদের এটা সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার টাকার থেকে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন তো ইবতেদায়ী শিক্ষক এই ঢাকার রাজপথ থেকে ফিরবে না। পিটুনি খেয়েছি, আমার শিক্ষক শিক্ষিক ভাইরা আহত হয়েছে, আরো আমরা পিটুনি খাবো, আমরা আহত হবো। দল কেমন কেন, আমরা যত ব্যবস্থা নেন না কেন, আমাদের নাগরিক অধিকার। আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছেন, যে আমাদের ভাই ভাইস্তা নাতির প্রতি তাদের রক্তের মূল্যায়ন কোথায় গেল? আমার নাতি পুতির ছেলে দিয়ে জীবন দেওয়ার জন্য সর্ব করেছিলাম, আজকে পুলিশ বাহিনী পিছনে খাওয়ার জন্য, বাড়ি খাওয়ার জন্য সেই আমার ছেলে মেয়ে ভাই ভাইস্তার রক্তের শহীদের রক্তের উপরে বিচার ছেড়ে দিলাম, এই জাতির কাছে বিচার ছেড়ে দিলাম। ছাত্র জনতা বিপ্লব রাজনৈতিক নীতির উপর এই আমার বিচার ছেড়ে দিলাম। এই জন্য আজকে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা অবশ্যই দেখেছেন, নিশ্চয় দেখেছেন, আপনারা বিগত দিনেও জানেন এই আন্দোলন আজকে নতুন আন্দোলন নয়। আমরা গত 25শে আগস্ট আমরা সকল শিক্ষক একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বর্ম স্মারক দিয়েছিলাম। সেই দিন প্রধান উপদেষ্টার
অফিস সহকারী, উনি আমাদেরকে সময় দিয়েছিলেন 1 মাসের। 1 মাসের টাকা আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাই নেই। বিধায় আমরা এই আজকের এই কর্মসূচি আমরা আগে ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তাই আজকে আমি যারা শিক্ষক ভাই যারা আছেন তারা আপনারা থাকবেন এবং দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা বাড়িতে বসে আছেন বিভিন্ন সমস্যার কারণে, সেই সকল শিক্ষক ভাইদেরকে এই আন্দোলন শিক্ষকদের সাথে শরীক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শিক্ষক ভাইরা, সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা বিগত দিনেও সহযোগিতা করেছেন, আজকেও সহযোগিতা করছেন আমাদের পাশে থেকে। আগামী দিনেও সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কাজী মুখলিসুর রহমান, চেয়ারম্যান স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিষদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখেছি না স্মারকলিপি দেওয়ার পরিবেশ আমাদের কাছে রাখা হয় নাই। স্মারকলিপি দেওয়ার পরিবেশ আমাদের সাথে করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এখানকার পরিস্থিতি। সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, চলবে। আমরা আগামী অবস্থান চালাবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্য জোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব আলামিন ভাই। এই আজকের এই আন্দোলনে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আমাদের আপনাদের সামনে কিছু কথা বলবেন। শিক্ষক ভাইরা, মিডিয়ার ভাইরা, আজকে আমাদের এই কর্মসূচি পালনকালে 100-এর অধিক শিক্ষক শিক্ষিকা আমার ভাই বোনেরা আহত হয়েছে। আমি নিজে অসুস্থ হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি আবার মাঠে চলে এসেছি। আসার সময় অনেক শিক্ষকদেরকে আমি জরুরি বিভাগে দেখে এসেছি। অনেকের পায়ের হাঁটু ফেটে গিয়েছে, অনেকের মাথা ফেটে গিয়েছে, পিজি হাসপাতালে ভর্তি আছে। আমার 100-এর উপরে শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। সম্মানিত শিক্ষক ভাইরা, আমরা দাবি আদায়ের জন্য এসেছি। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি। সেই শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আমাদেরকে প্রশাসন আমাদের উপরে হামলা করেছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, পানি নিক্ষেপ করেছে, গুলি করেছে। আমার 2 ভাই আমাকে আসার সময় মেডিকেল থেকে দেখে এসে বুক উঁচু করে তাদের গুলি এখানে লেগেছে। আমার শিক্ষক ভাইরা কিন্তু মেডিকেলে ভর্তি। আমি আমার ভাইদেরকে বলতেছি, আপনারা আমরা যারা মেডিকেলে ভর্তি আছে, এখানে যারা আছে সবাইকে বলুন, সরকারের সর্বোচ্চ পক্ষ থেকে আমাদেরকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কেউ অবস্থান ত্যাগ করব না। ঠিক আছে, আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসাবে আপনাদেরকে জোর অনুরোধ করছি। তারই সাথে সাথে আমি সমস্ত বাংলাদেশের এই জনগণের বান্ধব রাজনৈতিকবিদরা
আমার মিডিয়ার ভাইরা, আমার শিক্ষাবিদরা দেশের গুরুত্বপূর্ণ ভাইদের কাছে অনুরোধ করছে, আমাদেরকে সহায়তা করো, আমাদের দিকটাকে চলো। আমরা আমাদের দাবি চাই, আমরা ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমাদের সম্মানিত শিক্ষক ভাইরা, বিভিন্ন আলিয়া সেক্টরের দাখিল আলিম ফাজিল কামের মতো শিক্ষকেরা, আপনারা আপনাদের স্তর থেকে আওয়াজ তুলুন। এই ইবতদায়ী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করার জন্য, এই ইবতদায়ী মাদ্রাসা শিক্ষকদের মান বৃদ্ধি করার জন্য আজকের এই শিক্ষকরা রাজপথে রক্ত দিয়েছে, তাদের জীবন মুখ পেতে দিয়েছে। আমার শিক্ষক জাতি ভাইরা ও আমার মুসলমান জাতি ভাইরা, আমাদের পাশে থাকুন, আমাদের দাবি আদায়ের ব্যাপারে কথা বলুন। সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি সঠিক সিদ্ধান্ত না আসে, আমি আমার জীবনে রাজপথে বিলীন করে দেব। আপনাদের সাক্ষী রেখে বলতেছি, আমার মতো হাজারো শিক্ষক এখানে আছেন, তারা জীবনের ভয় করে না। এই বাংলার জমিনে ইসলামী শিক্ষা ব্যবস্থা তারা প্রচার করতে চায়। বাংলার জমিনে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য তারা জীবন দিতে হয়, জীবন দেবে। আমি সদস্য সচিব হিসাবে আদর করে বলছে, আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, এটা আমরা কখনো কাম্য করি নাই। আমরা শিক্ষক জাতি হিসাবে আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে আসছিলাম, আমাদের উপরে হামলা করেছে। আমি আর তীব্র নিন্দা জ্ঞাপন করছে, আর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছে। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা বসবেন, আমাদের সাথে আলোচনা চলতেছে। যদি সুষ্ঠু সুন্দর সঠিক সিদ্ধান্ত আসে, সবাইকে আলোচনার সাপেক্ষে পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ স্থান ত্যাগ করবেন না। আপনাদের প্রতি জোর অনুরোধ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে সদস্য সচিব কথা বলতেছিলেন এতক্ষণ। উনি কিন্তু আসলে অসুস্থ মনে হচ্ছে, তারপরে ওনাকে এখন মেডিকেলে নিয়ে যাচ্ছেন সম্ভবত। প্রিয় দর্শক, দর্শক আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে যে পরিস্থিতি আপনারা দেখতেছিলেন, আর এখনকার যে পরিস্থিতি, তাদের আসলে 15 জনের একজন প্রতিনিধি দল কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু মনে করলাম যে তারা আসলে মনে হচ্ছে যে তো এই মুহূর্তে মনে হচ্ছে তারা যাবেন না। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীদের যে পরিস্থিতি তা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আসলে প্রধান উপদেষ্টার যে কার্যালয়ে যাওয়ার কথা ছিল, তো সেখানে মনে হচ্ছে তারা যাচ্ছেন না। তারা ওখান থেকে কোনো ভালো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানে রাজপথে থাকবেন, এইরকমই দাবি করতেছেন, তারা বলতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, নাম্বার জিজ্ঞেস করো ভাই। যদি একজন শিক্ষক হয়ে শিক্ষকের মর্যাদা না পায়, তাই আর আপনাদের কাছে বললে আমাদের কি লাভ হবে বলে? 3টে বাড়ি দিয়েছে, এই মেয়েটা পুরোই পড়ছে বোরকা পেঁচাই, আমি উঠাইতে গেছি। প্রথম বাড়ি দিয়েছে, আমি কই পাও ধরছে, আমি একটু আর উঠাই নিয়ে আইতেছি, কিন্তু সে মানে না। আরো 2টে বাড়ি দিয়েছে এই জায়গা দিয়ে, ভাই আপনারা দেখাইতে পারি না বোরকা খুললে। কিন্তু আমরা শিক্ষকের কি কোনো মর্যাদা নাই? আজকে দীর্ঘ 40টা বছর এই ইবতেদায়ী মাদ্রাসায় আমার বাবা চাকরি করে গেছে বিনা বেতনে, কোনো বেতন পায় নাই, মারা গেছে। তারপর আজকে 13 বছর হয় আমি এই মাদ্রাসায় চাকরি নিয়েছি, বাবার হাল ধরে রাখছি। কিন্তু বারবারই আমরা এই প্রেস ক্লাবের সামনে আসি এবং ওই যে সরকার বাহাদুর, সে বারবারই বলে আমরা দেখতে আসি, আলোচনা সবাই যাই আপনার 2 মাস 3 মাস পরে আপনাদের বেতন দেওয়া হবে। আজও পর্যন্ত আমাদেরকে বেতন দেয় নাই। একই সন্তানের 2টা সন্তান, একটা সন্তান পোলাও মাংস খায় আর আমরা না খাইয়ে মরি। যেমন একটা প্রাইমারি স্কুল 500 টাকা বেতন পাইছে, ইবতেদায়ী মাদ্রাসায় একই সময় 500 টাকা বেতন দিছে। কিন্তু প্রাইমারি স্কুলগুলা জাতীয়করণ করছে আর আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলা আজও সেই 3000 টাকা বেতন পাই, তাও এই প্রায় 2 বছর 3 বছর পর্যন্ত আমরা বেতন পাইতেছি না। তাই হলে আমার অধিকার আমি আদায় করতে আসবো না? এই যে ধর্মঘট দেওয়া কি আমাদের অপরাধ? আপনারা বলেন, আপনারা কি না খাইয়ে থাকতে পারেন? আপনারা কি সামান্য কিছু করে আপনার ছেলে মেয়ে আছে না, তাদেরকে লেখাপড়া করাইতে হয় না, তাদেরকে বেতন ভাতা দিতে হয় না? আমরা তো আমাদের ছেলে মেয়ে শিক্ষিত করতে পারি না, কারণ হইছে প্রাইভেট পড়াইতে পারি না, ভালো মানসম্মত কোনো খাবার দিতে পারি না। তার বাবা সামান্য কিছু রুজি করে, তা দিয়ে আমাদের সংসার চলে। তাই এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের আমি বা সরকার বাহাদুরকে বলতে চাই, কেন আমাদেরকে লাঠি দ্বারা পুলিশে অত্যাচার করছে? আমার 3টে বাড়ি দিয়েছে, আমি যন্ত্রণা টেকতে পারি না, 2টে বড়ি খেয়েছি। ভাই আমি এর বিচার চাই, কেন এই করছে? এবং সে আমাদের বাবার জমির ট্যাক্সের টাকা দিয়া, আমার বাসার ট্যাক্সের টাকা দিয়া এসি গাড়িতে চলে, এসি রুমে থাকে, কিন্তু আমাদেরকে সামান্য কয়টা ইবতেদায়ী মাদ্রাসার বেতন দিতে পারে না কেন? সে কি এরা বোঝে না আমরা কি শিক্ষিত না? আমরা কি শিক্ষার মেরুদণ্ড না? সে যদি হাজার হাজার রোহিঙ্গা তাদেরকে খাওয়ান ভরণ পোষণ দিতে পারে, বাংলার মাটির বাংলার সন্তান কেন এই ভোগান্তিতে আছে? কেন তারা না খাই আছে? তাদের মাদ্রাসাগুলো কেন জাতীয়করণ করতে পারে না? সে যদি মারা যায়, এই আলেম ছাড়া তাকে কেউ জানাজা দেবে না, রোহিঙ্গা এসছে জানাজা দেবে না, দেবে আমাদের এই শিক্ষকেরাই। আমরা যাদেরকে কারিগরি করি, ওই আমি মরে গেলে ওই শিক্ষক ওই ছাত্রছাত্রী তারা কারিগরি হয়েছে, তারা ওই দেবে। যদি একটা মানুষ মারা যায় জানাজা দেয়, যদি একটা মানুষ হয় তার সবাই আজান দেয়, যদি একটা মানুষ মেনে দেয় তখন তারা মিলাদ করে। এরা কি আমার অপরাধ? কেন আমাদের সরকার বাহাদুর আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ দেয় না? হয়তো জাতীয়করণ না হয় মরণ, আমরা এই জায়গা ত্যাগ করবো না। আমরা বলবেন একটু। আমি বরিশাল থেকে আসছি এবং আমরা যখন একই দাবি নিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছিলাম, তখন আমাদের উদ্দেশ্য হলো যে বিগত সরকার আমাদেরকে যাই দিচ্ছে না কেন এবং আশ্বাস দিচ্ছেন, এবং প্রধান উপদেষ্টার কাছে দাবি দেওয়া নিয়ে আমরা স্মারকলিপি ইতিমধ্যে পেশ করেছি এবং এই স্মারকলিপি বদৌলতে আমরা এখন তার সঙ্গে দেখা করব এবং উনি আমাদেরকে অদূর সামনে যে আমাদেরকে যে জাতীয়করণ করবেন
কি এমপিভুক্ত করবেন, এইটার জন্য আমরা গেছিলাম। এই জন্য পুলিশ বাহিনী বলে যে আমাদের চাকরি বাঁচাইতে হবে, আপনারা যেতে পারবেন না। আমার একটাই প্রশ্ন যে আপনাদের চাকরি বাঁচাইতে হলে আমাদের কি চাকরি বাঁচার কোনো অধিকার নাই? আমরা কি দেশের নাগরিক না? আমরা এই স্বাধীন দেশে আপনি এখন কোনোভাবে আমাদেরকে এইভাবে বেধড়কভাবে মারধর করতে পারেন না। আপনার কাছে যদি আজকে যে অস্ত্র থাকতো তাহলে আমার মনে হয় যেন আবু সাইদের মতো আমাদেরও এই রাজপথে মৃত্যুবরণ করতে হতো। আমি এই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাবো ডক্টর ইউনূস স্যারের কাছে যে এই পুলিশ বাহিনীর যেন বিচার করে, এই পুলিশ বাহিনীর বিচার যেন করে। আমরা মাদ্রাসার ধর্মীয় শিক্ষক হয়ে আমরা এর বিচার পাবো না? আমাদের গায়ে কেন হাত দিল? এই জন্য আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাই, আর আমাদের চাকরি জাতীয়করণ চাই। পরবর্তী কর্মসূচি আমরা দেখব যে এরকম মারধর খেয়েও তারপর আমরা পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা বলেছে যে আমাদেরকে আপনারা এখানে বসে পড়েন, আমরা দেখি ঊর্ধ্বতন ওই প্রধান উপদেষ্টার কাছে আমরা যে তারপর আপনাদের একটা পরামর্শের মাধ্যমে আমরা একটা সলিউশন দেব। সেই সলিউশনের অপেক্ষায় আমরা আছি। দেখি যে আমরা তো কোনো মারধরের জন্য এখানে আসি নাই। আমরা শিক্ষক জাতি, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা তো মারধর করার জন্য আসি নাই। ওনারা কেন এইভাবে অবৈধভাবে আমাদেরকে মারছেন? আমরা এর বিচার চাই ডক্টর ইউনূস স্যারের কাছে। আমরা সারা রাত জেগে আমরা এখানে অনশন কর্মসূচি পালন করছি দীর্ঘ 8 দিন যাবৎ। তাই আমরা কি অপরাধ করছি যে আমরা এই স্বাধীন দেশে বসবাস করে আজকে পুলিশ এইভাবে করতে পারে না? ওনাদের চাকরি বাঁচায়, আমাদেরও তো চাকরি বাঁচার অধিকার আছে, কিন্তু পুলিশ তো এইভাবে করতে পারে না। পুলিশের অস্ত্র নিয়ে গেছেন, এখন লাঠিও নিয়ে যান এবং পোশাকও খুলে ফেলুক, নতুন পুলিশ নিয়োগ দেন। এই ধরনের পুলিশ আমরা আশা করি না। শিক্ষকদের প্রতি এইরকম আচরণ আমরা কোনোদিন আশা করি না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদায়ী মাদ্রাসা শিক্ষিকাদের যে অবস্থা, আসলে আপনারা কিন্তু দেখি আমি মাওলানা মোহাম্মদ গোলাম রহমান, সাধারণ সম্পাদক বরগুনা জেলা শাখা। আমরা গত 19 তারিখ থেকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছিলাম লাগাতার ধর্মঘট। এরপরে আমরা গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আজকে 26 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি এবং পদযাত্রা আমাদের শুরু। আমরা যখন পদযাত্রা নিয়ে তার বাসভবনের দিকে আসতেছিলাম তখনই প্রতিমধ্যে পুলিশ বাহিনীদের আমাদের উপর হামলা, নির্যাতন, এমনকি লাঠিচার্জ, গুলি, কাঁদানি ঘাস এবং পানি নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা। এ পর্যন্ত আমাদের 5-7 জন, একজন নিহত হয়েছে, 5-7 জন আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি আছে। আমাদের বোনেরা, তারা অনেক বোনেরা তারাও আহত হয়েছে পিজি হাসপাতাল, তাদেরকে
হঠাৎ ভাবে আমাদের উপর আক্রমণ শুরু করেছে পুলিশ বাহিনী দ্বারা, লাঠিচার্জ করছে। আমাদের বিদ্যা বাবা সমতুল্য অনেক শিক্ষক আছে, তাদের উপরও আক্রমণ করে, তাদেরকে রাস্তায় লুটিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই জাতীয়করণের আশ্বাস না দিবে, জাতীয়করণের লিখিত আমাদেরকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করার আমাদের যৌক্তিক দাবি। আমরা 40 বছর পর্যন্ত আমরা এই অভুক্ত অবস্থা আছি। আমাদের পাঠদান চলে, ছাত্রছাত্রী আমরা লেখাপড়া দিই, অথচ আমাদের শিক্ষকদের কোনো বেতন নাই। মাসে আমরা 1 টাকাও পাই না, অথচ মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদেরকে মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে প্রতি বছর নবায়ন দেয়। আমরা 5ম শ্রেণীতে প্রতি বছর পরীক্ষা দেওয়াই, সেন্টার পরীক্ষা দেওয়াই, বৃত্তি পরীক্ষা দেওয়াই। আমরা অনেক চেষ্টা কষ্ট করেও আমরা এই বেতনের আওতায় আসতে পারি না। এখন কোনো সরকারি পরবর্তী কর্মসূচি এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছে এবং আমাদেরকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক আমরা এখানে অবস্থান করতেছি এবং থাকবো। প্রদর্শক, আপনারা শুনতেছেন আসলে যে শাহবাগের যে পরিস্থিতি আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে। এখানে প্রায় 5 থেকে 7 জন আনুমানিক, যেটা বললো যে অসুস্থ, আর একজন নাকি নিহত হয়েছেন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি আছে, বেতন নাই, কেমন প্রদর্শক। প্রদর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতি। অসুস্থ হয়ে গেছে এরকম দেখান দরকার নাই, ওনাকে দেখানো হবে। প্রদর্শক, এখানে অনেকেই আসলে আহত অবস্থা দেখতে পাচ্ছি। একজন শিক্ষিকার অবস্থা দেখেন যে কাতরাচ্ছেন, সম্ভবত হাতে ব্যথা ওনাকে। আমাদের সাথে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। যখন করতেছিলাম তখন আমাদের সামনে পুলিশ ভাইয়েরা বাধা সৃষ্টি করে এবং আমাদের উপরে গ্রেনেড হামলা সহ লাঠি চার্জ তো করছে। যে আমার এক বোন অসুস্থ হয়েছে, ওনার অনেক বাড়ি লেগেছে ওনার গায়ে, উনি এখন একবারে পড়ে গেছে। ওই যে পানি দিয়ে একবারে করে বলছে যে হসপিটালে এখন নিয়ে যাবে, আমাদের আপাকে হসপিটাল নিয়ে যান। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমাদের আরো কয়েক ভাই ঢাকা হসপিটালে আছে, এক ভাই জি আমরা শুনছি একজন নিহত হয়েছে। আমরা যারা সাথে গেছে ওনারা বলতে পারবেন নিহত মানে পুরাপুরি ভাবে যে হ্যাঁ, এখনো পুরো সংবাদ আমরা পাই নাই, তবে আমরা শুনেছি নিহত হয়েছে। আপনারা সত্য উদ্ঘাটনের জন্য আপনারা ওইখানে যাবেন। আমরা ওইখানেই থাকবো, ঘোষণা না আসা পর্যন্ত আমরা ওইখানেই থাকবো। না, এখনো তো ডাকে নাই, ওইখান থেকে না ডাকলে তো আমরা প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মনে হয় কাউকে নিয়ে যাচ্ছেন, এরকম কিছু একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত আসলে এই অবস্থায়, এই পরিস্থিতিতে। আচ্ছা, ওখানে একটু দেখি নেই কি হচ্ছে ওখানে। অন্য কই যায়? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 15 সদস্যের এক প্রতিনিধি আপনার উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন।
তারা ওরা বললো কেন? আসতেছে আসতেছে আর একজন। প্রিয় দর্শক, শিক্ষকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। উঠছে উঠছে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনে আসলে 15 জনের সদস্য আপনার চলে যাচ্ছেন, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা বাসভবন দিকে যাচ্ছেন। আর সেখান থেকেই সিদ্ধান্ত রেজাল্টের উপরে ডিপেন্ড করে তারা আসলে এই রাজপথ এখন পর্যন্ত তারা এখানে থাকবেন না চলে যাবেন। প্রিয় দর্শক, লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন।